হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে পর্যায়বৃত্ত গতি লেকচার 3-তে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর যারা যারা এখনও আসে নাই তারা একটু দ্রুত চলে আসো আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই একটু দ্রুত চলে আসে। আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকজনেই চলে আসছো। নাবাজাহান, সাইমা কবির, রূপক আহমেদ চৌধুরী, শাহবাজ, আবদুল্লাহ, সাইদ। ওকে, অনেকেই চলে আসছো। সো আমরা প্রিভিয়াস ক্লাসে সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিকগুলো আলোচনা করেছিলাম। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে স্মরণ কিভাবে চেঞ্জ হয়, বেগ কিভাবে চেঞ্জ হয়, ত্বরণ কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড আমরা সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ, ত্বরণ, বেগের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলোও দেখেছিলাম। সো তোমাদের প্রিভিয়াস ক্লাসে সবগুলা পড়া ক্লিয়ার কিনা জানাও। প্রিভিয়াস ক্লাসের সরল চলিত স্পন্দনের যে ক্যারেক্টারিস্টিকগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সবগুলো পড়া ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে তোমাদের একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে স্মরণ, ত্বরণ আর বেগ, এই তিনটার কম্বাইন্ড গ্রাফ। সো আমরা এই জিনিসগুলাই দেখব। সো লিখো স্মরণ, ত্বরণ আর বেগের কম্বাইন্ড গ্রাফ। ওকে, সো একটু দেখো। স্মরণ, ত্বরণ ও বেগের কম্বাইন্ড গ্রাফ। যাদের আটকে যাচ্ছে তাদের হয়তো নেটের প্রবলেম, এখানে একদম স্মুথলি চলতেছে, সো আটকানোর কোনো সুযোগ নাই। ওকে, তাহলে এখন আমরা সবাই জানি স্মরণের রাশিমালা ছিল x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল, অ্যান্ড আমাদের বেগের রাশিমালা ছিল v ইকুয়াল a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। আমাদের ত্বরণের ইকুয়েশন ছিল মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এই তিনটা ইকুয়েশনকে যদি আমি একসাথে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে দেখো। এই তিনটা ইকুয়েশনকে আমরা যদি একই সাথে মানে অ্যাট এ টাইম একসাথে যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে। আমরা একসাথে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে দেখো। কম্বাইন্ড গ্রাফ দেখাইছিলাম একটার নিচে একটা, একটার নিচে একটা, বাট একসাথে কানেক্টেড করে দেখাই নাই। ওই জিনিসটা অ্যাকচুয়ালি দেখাবো এখন। একটু দেখো। আচ্ছা, সো এখন স্মরণের গ্রাফটা ছিল x ইকুয়াল a sin ওমেগা টি। সো আমাদের স্মরণের গ্রাফটা যাবে হচ্ছে এরকম। না, এটা দেখানো হয় নাই, এটা দেখানো হয় নাই, এটা তোমাদেরকে দেখানো হয় নাই। তিনটা আলাদা আলাদাভাবে একটা নিচে একটা, একটার নিচে একটা দেখানো হয়েছিল, বাট একসাথে একটা গ্রাফ হয়। ওই গ্রাফটা তোমাদের দেখানো হয় নাই, ওইটাই দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা একটু নিচের দিকে চলে গেছে। ওকে, তো এখন দেখো আমাদের স্মরণের গ্রাফটা হচ্ছে কি x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল। সো x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল একটা cos গ্রাফ হবে, একটা সাইন ওয়েভ হবে এবং মূল বিন্দুগামী একটা ওয়েভ হবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল। ওকে, আর আমাদের এইদিকে যাবে হচ্ছে সময়, আর আমাদের x অক্ষ বরাবর যাচ্ছে হচ্ছে সময়, আর y অক্ষ বরাবর যাবে হচ্ছে স্মরণ, ত্বরণ এবং বেগ। স্মরণ, ত্বরণ ও বেগ। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো কি হয়। এটা হচ্ছে আমাদের স্মরণের গ্রাফ, আর বেগের গ্রাফ দেখো v ইকুয়াল a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। সো এই ক্ষেত্রে আমাদের বেগের গ্রাফটা হবে হচ্ছে আমার হচ্ছে এখান থেকে। ওকে, সো এইভাবে যাবে গ্রাফটা। সো দেখো বেগ হচ্ছে মাইনাস a ওমেগা স্কোয়ার
সাইন ওমেগা টি প্লাস ডেল। সো মাইনাস ওমেগা স্কোয়ার যেহেতু এটা যাবে নিচের দিয়ে, সো দেখো এইভাবে, রাইট? সো এইভাবে যাবে। এই যে এইভাবে যাবে। ওকে, এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। এ ইকুয়াল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, আশা করি বুঝতে পারছো। ব্লার হলে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ব্লার হলে ঠিক হয়ে যাবে। একটু একটা মিনিট ওয়েট করলে ঠিক হয়ে যাবে। ব্লার হইলে একটু একটা মিনিট ওয়েট করো, ব্লারটা বেশিক্ষণ এক্সিস্ট করে না, এটা চলে যায়, ঠিক আছে? ওকে, এখন আই থিঙ্ক ক্লিয়ার, এখন আশা করি ক্লিয়ার। সো দেখো আমাদের এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত t/4, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4, এটা হচ্ছে কত t। সো এইভাবে এদিকে সময় অগ্রসর হতে থাকবে, আর আমাদের y অক্ষ বরাবর সরণ, ত্বরণ আর বেগ অগ্রসর হতে থাকবে। সো আমাদের এটা হচ্ছে x = a sin ওমেগা t প্লাস ডেল, যেটা সাইন সদৃশ গ্রাফ, সেটা হচ্ছে আমাদের সরণের গ্রাফ। আর আমাদের v = হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল, সেটা যেহেতু cos গ্রাফ সেটা শুরু হবে হচ্ছে সর্বোচ্চ অবস্থান হতে। সো এটা হচ্ছে আমাদের v = a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল, এটা হচ্ছে আমাদের বেগের গ্রাফ। এটা আমাদের ত্বরণের গ্রাফ হচ্ছে a = মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এটা মাইনাস, যেহেতু পজিটিভ সাইন গ্রাফ যে দিক থেকে শুরু হয়েছে, নেগেটিভ সাইন গ্রাফ তার বিপরীত দিক থেকে শুরু হবে। সো এটাই হচ্ছে সরণ, ত্বরণ আর বেগের কম্বাইন্ড গ্রাফ। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? না, এখন ব্লার না, এখন ক্লিয়ার। যাদের ব্লার দেখাচ্ছে তাদের নেট প্রবলেম, এখন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সো ব্লার হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সো এটাই হচ্ছে সরণ, ত্বরণ আর বেগের কম্বাইন্ড গ্রাফ। আমাদের x অক্ষ বরাবর হচ্ছে সময়, আর y অক্ষ বরাবর হচ্ছে সরণ, ত্বরণ ও বেগ। ওকে, বুঝতে পারছো? সবার ক্লিয়ার কি না? সবাই একে নিলে একটু ডান লিখিও, তাহলে আমি নতুন কনসেপ্টে চলে যাব। এই হচ্ছে সরণ, ত্বরণ আর বেগের কম্বাইন্ড গ্রাফ। সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। সো আরেকবার যদি দেখাই তাহলে পুরোটা মুছে আবার দেখাতে হবে। পুরোটা মুছে কি আবার দেখাবো? পুরোটা মুছে কি আবার দেখাবো কিনা জানো? পুরো মুছে কি আরেকবার দেখানো লাগবে জানো? পুরোটা মুছে আরেকবার দেখানো লাগবে কিনা? পুরোটা মুছে আরেকবার কি দেখাবো? ওকে, আমি তাহলে এখান থেকেই বুঝাই দিচ্ছি, এখান থেকেই বুঝাই দিচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমরা সরণের গ্রাফটা আঁকলাম, x = a sin ওমেগা t প্লাস ডেল। সো আমাদের সরণের গ্রাফটা হচ্ছে এটা। এই যে দেখো, কলম যেখানে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে সরণের গ্রাফ। x = a sin ওমেগা t প্লাস ডেল, এই যে মূল বিন্দু থেকে শুরু হবে, এই যে x = a sin ওমেগা t প্লাস ডেল, এই যে এটা যাচ্ছে সামনের দিকে। এই যে দেখো, x = a sin ওমেগা t প্লাস ডেল পেয়ে গেলাম। এরপরে আমরা আঁকলাম হচ্ছে বেগের গ্রাফ, v = a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল। সো এটা শুরু হবে হচ্ছে তোমার y অক্ষ থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম পজিশন থেকে। সো এখান থেকে শুরু হয়েছে। সো দেখো, এটা হচ্ছে আমাদের বেগের গ্রাফ, কলম যেদিকে যেদিকে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বেগের গ্রাফ, যেগুলো আমি আলাদা আলাদাভাবে প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। সো এটা হচ্ছে আমাদের বেগের গ্রাফ। সো দেখো, এই যে বেগের গ্রাফটা অগ্রসর হচ্ছে, এই যে বেগের গ্রাফ, v = a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল। এরপরে হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ, a = মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা t প্লাস ডেল। সো ত্বরণের গ্রাফটা দেখো, কলম কোনখানে বসাচ্ছি, এই যে এখানে পজিটিভ সাইন কার্ভ গেছে এইভাবে। সো নেগেটিভ সাইন গ্রাফ যাবে তার অপোজিটে। সো দেখো এইভাবে, এই যে যাচ্ছে, এটাই হচ্ছে ত্বরণের গ্রাফ, এটাই হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। সো দেখো, এই যে ত্বরণের গ্রাফ, a = মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা t প্লাস ডেল। সো আমার x অক্ষ বরাবর হচ্ছে সময়, সময়ের সাথে সাথে সরণ কিভাবে চেঞ্জ হচ্ছে, বেগ কিভাবে চেঞ্জ হচ্ছে, ত্বরণ কিভাবে চেঞ্জ হচ্ছে, ওই জিনিসগুলাই দেখালাম। আর আমাদের y অক্ষ বরাবর হচ্ছে কি সরণ, ত্বরণ আর বেগ। সো এটা হচ্ছে 0। আর এই যে এই জিনিসগুলো একটু দেখো। ওকে, সো এখান থেকে ইজিলি বোঝা যায় কোনটা কি। সো এখান থেকে দেখো, এই যে এটা হচ্ছে t/4, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4, এটা হচ্ছে t। এভাবে করে করে এক একটা পূর্ণ স্পন্দন ফিল আপ করে করে কিন্তু সবগুলা জিনিস সামনের দিকে অগ্রসর হচ্ছে।
আশা করি তোমরা সবাই এবার বুঝতে পেরেছো। সবার ক্লিয়ার কিনা একটু জানো, সবার ক্লিয়ার কিনা একটু জানো, সবার ক্লিয়ার কিনা একটু জানো। মুখস্থ থাকতেছে না সূত্রগুলা, মুখস্থ করার কিছু নাই, তোমাদেরকে এই সূত্রগুলার এক্সপ্লেনেশন ব্যাখ্যাটা একটু ভালো করে দেখলেই সূত্রটা আলটিমেটলি চলে আসবে। ওকে, লাইভটা একটু আটকাই ছিল। নেট একটু ঝামেলা করতেছে, একটু বাফারিং করতেছে আজকে, আমি জানি না কেন আজকে একটু নেট প্রবলেম করতেছে, একটু ঝামেলা করতেছে। সবাই বের হয়ে আর একটু জয়েন করো, সবাই বের হয়ে একটু জয়েন দাও, নেট একটু বাফারিং করতেছে। ওকে, নেট আজকে একটু বাফারিং করতেছে, সবাই একটু বের হয়ে জয়েন করো। চিটাগংয়ে আজকে বৃষ্টি হয়েছে, সো দ্যাটস ওয়াই হয়তো নেট প্রবলেম করতেছে। অনেকদিন এটা আজকে প্রথম, এর আগে কিন্তু এরকম প্রবলেম হয় নাই, ঠিক আছে। সো হয়তো বৃষ্টির কারণে নেট একটু প্রবলেম করতেছে। এখন আই থিঙ্ক সব কিছু ঠিক আছে। এখন ঠিক আছে কিনা জানো, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা জানো, এখন ক্লিয়ার দেখা যায় কিনা, এখন কি ক্লিয়ার দেখা যায় একটু জানাও তো, এখন ক্লিয়ার দেখা যায় কিনা। ওকে, সো এখন আমরা দেখব দোলনকাল, এখন আমরা দেখব হচ্ছে দোলনকাল, ঠিক আছে। ওকে, সো এখন লিখো দোলনকাল। সো দোলনকালকে যদি আমরা ডিফাইন করি, দোলনকাল জিনিসটা আমরা সবাই জানি, একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার একটা ফুল অসিলেশন, মানে একটা ফুল স্পন্দন ফিল আপ করতে যে টাইমটা নিবে সেই টাইমটাই হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। বাট আমরা এই জিনিসটার এক্সপ্রেশনটা কিভাবে বের করবো, আমরা খুব ইউনিক একটা মেথডে দোলনকালের ভ্যালুটা বের করে আনবো। সো চলো দেখে নেওয়া যাক। সো চলো, দোলনকাল জিনিসটা কি, তাহলে দোলনকালের ইকুয়েশন হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে টাইমটা নিবে ওটাই হচ্ছে কি আমাদের পিরিয়ডিক টাইম বা দোলনকাল। সো লিখো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে দোলনকাল বা পর্যায়কাল বলে, তাকে দোলনকাল বা পর্যায়কাল বা পিরিয়ডিক টাইম বলে। এটাকে ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। সো এখন আমরা এই দোলনকাল জিনিসটা বের করার জন্য একটা ইউনিক মেথড অ্যাপ্লাই করব। আমরা এই দোলনকাল জিনিসটা বের করার জন্য একটা ইউনিক মেথড অ্যাপ্লাই করব। সো আমরা সবাই সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণের একটা রাশিমালা জানি, রাইট। সো লিখো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ হচ্ছে, তো আমরা জানি, দেখো আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণের রাশিমালা হচ্ছে কত, x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল।
ওকে, আমরা সবাই জানি সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণ হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল, যেখানে x হচ্ছে সরণ, t হচ্ছে নির্দিষ্ট সময়, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, a হচ্ছে বিস্তার, আর এটা পুরোটা হচ্ছে কি দশা। তাহলে এখন আমরা এই যে t, এই tটা হচ্ছে কি, এই tটা হচ্ছে নির্দিষ্ট সময়। এখন আমরা এই t কে যদি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি হবে? এটাকে তোমরা চাইলে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো। সো এখন দেখো আমরা কি করব, দেখো থিওরি প্রুফ কি আসবে? হ্যাঁ, তোমাদের এক্সামে থিওরিগুলোর এক্সপ্লেনেশনগুলো আসতে পারে। সো এক্সপ্লেনেশনগুলো একটু ভালো করে শিখে রাখবা, এগুলো পড়াইছি তোমাদেরকে। সো দেখো এখন টি এর মান টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়ালে নতুন সময় টি প্রাইম সমান কত হবে? এই যে এখানে যে টি আছে, এই টিটাকে আমি কি করব, এই টিটাকে আমি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াবো। ভালো করে দেখো, আমরা টি এর ভ্যালুটাকে টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াবো। সো আমরা যদি এই টি এর ভ্যালুকে, টি হচ্ছে এখানে কি, টি হচ্ছে এখানে নির্দিষ্ট সময়, এই যে স্মরণটা হয়েছে কত সময় পর স্মরণ হয়েছে, এটাই হচ্ছে আমাদের টি। এখন আমরা টিকে যদি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াই, তাহলে আমাদের নতুন সময়টা কত হবে? কমেন্ট করে জানাও। টি কে যদি আমি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াই, তাহলে আমাদের নতুন টাইমটা কত হবে? টি কে আমি যদি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াই, তাহলে আমাদের নতুন টাইমটা কত হবে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও। টি কে যদি আমরা টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াই, তাহলে আমাদের নতুন সরণ কি হবে? সবাই একটু জানাও, ঠিক আছে? শাহবাজ একস ডেল, এটা কোত্থেকে বলছো? আচ্ছা, সো অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো। দেখো এই যে টি কে আমি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়াবো, আগে একটা টি ছিল, আগে টিটাকে আমি কি করলাম, টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়ালাম। সো টি প্লাস টোয়াইস পাই বাই ওমেগা, তাহলে নতুন সময়টা হচ্ছে কত? টি প্রাইম সমান টি প্লাস টোয়াইস পাই বাই ওমেগা। এখন দেখো আমি টাইমকে যখন টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়ালাম, টাইমকে যখন আমি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়ালাম, তাহলে আমার সরণ কি আর এক্স থাকবে? কারণ সরণ তো দেখো, সরণ কিন্তু এখানে টাইমের সাথে রিলেট করে, অ্যান্ড এটা পুরোটা কিন্তু একটা কি, এটা পুরো এই পুরো ইকুয়েশন থেকে আমাদের দেখা যাচ্ছে যে দশাটা কি সময়ের সাথে সাথে কিন্তু কি সরণটা কি করবে? পরিবর্তন করবে, রাইট? সো এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে উইথ রেসপেক্ট টু টাইম আমার সরণটা কিন্তু চেঞ্জ হবে। সো টি কে যেহেতু আমি টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়িয়েছি, সো নতুন সময়ের জন্য আমার সরণটাও কি হবে? নতুন হবে। সো লিখো এই ক্ষেত্রে আমাদের নতুন সরণ কত? সুতরাং এই ক্ষেত্রে নতুন সরণ এক্স প্রাইম সমান এ সাইন ওমেগা, টি এর ভ্যালু কত? টি প্লাস টোয়াইস। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। ওমেগা টি প্রাইম প্লাস ডেল, কারণ নতুন সরণ কখন হয়েছে? নতুন সময়ে হয়েছে। সো ওমেগা টি প্রাইম প্লাস ডেল। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স প্রাইম ইকুয়াল এ সাইন ওমেগা, টি প্রাইমের ভ্যালুটা বসাই দাও, এই যে টি প্রাইমের ভ্যালু, টি প্লাস টোয়াইস পাই বাই কত? ওমেগা প্লাস ডেল। ওকে, সো এখন দেখো এতটুকু সবার ক্লিয়ার কিনা জানো, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা জানো, ঠিক আছে? এতটুকু সবাই বুঝতে পারছো কিনা জানো। এই লাইন থেকে এই লাইন, এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা, এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা একটু জানো। ওকে, সো সবাই বুঝতে পারছো। এখন দেখো এক্স প্রাইম সমান, সো এ সাইন
ওমেগা টি প্লাস, সো এখানে ওমেগা ওমেগা চলে যাবে আর কত থাকে টোয়াইস পাই প্লাস ডেল। সো এখন সিম্পলি আমরা এই জিনিসটাকে একটু সাজাই লিখব, এই জিনিসটাকে আমরা সিম্পলি একটু সাজাই লিখি। সো চলো একটু যদি আমরা সাজাই লিখি তাহলে কি হয় ব্যাপারটা, এ সাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে একটু সাজাই লিখলাম, এ সাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল। দেখো এখন কত হবে বলো, এখন এই জিনিসটা এ সাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল, এই জিনিসটা কত হবে দেখি কে কে বলতে পারবা বলো। এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের এক্স প্রাইমের ভ্যালু কত আসবে, কে কে বলতে পারবা বলো। ঠিক আছে, এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের এক্স প্রাইমের ভ্যালুটা কত আসবে বলো। ওকে, অনেকেই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আবার অনেকেই কি অ্যান্সার দিচ্ছে আমি নিজেই বুঝতেছি না। সো দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে টোয়াইস পাই। সো এখানে দেখো অ্যাসাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল। সো সিম্পলি এটা আমরা কোয়াড্রেন্টের হিসাবে করব। টোয়াইস পাই মানে হচ্ছে চার, কয় সমকোণ, টোয়াইস পাই মানে হচ্ছে এখানে চার সমকোণ, রাইট। সো টোয়াইস পাই মানে হচ্ছে চার সমকোণ। সো এই পুরো বৃত্তটা ঘুরে আসবে অ্যান্ড এখানে প্লাসের কারণে কিন্তু এক ঘর উপরে যাবে, তাই না। সো এখানে দেখো এক ঘর উপরে গেলে এখানে সো সাইনটা সাইনই থাকবে, তাহলে আর কত হবে, সাইন ওমেগা টি প্লাস ডেল। ভালো করে দেখো এই যে টোয়াইস পাই, টোয়াইস পাই মানে হচ্ছে আমাদের চার সমকোণ, বিকজ টোয়াইস পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, অ্যান্ড 360 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, দুই সমকোণ, তিন সমকোণ, চার সমকোণ। কোয়াড্রেন্ট আমরা সবাই জানি অল পজিটিভ, সাইন কস টেন সেক কোসেক টেন সবগুলো পজিটিভ। অ্যান্ড এটা জোড় সংখ্যা হওয়ায়, এটা জোড় সংখ্যা হওয়ায় সাইনটা কিন্তু সাইন থাকবে, বিজোড় হইলে সাইনটা চেঞ্জ হয়ে যেত, কস হয়ে যেত। বাট টোয়াইস পাই একটা জোড় সমকোণ হওয়ায় সাইনটা থাকবে সাইন। সো এ সাইন টোয়াইস পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে সাইন পজিটিভ অ্যান্ড সাইনটা চেঞ্জ হবে না বিকজ এখানে জোড় সমকোণ, রাইট। সো দেখো আমাদের এক্স প্রাইমের ভ্যালু চলে আসলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, একটু ওয়েট করো, আজকে নেট প্রচুর ঝামেলা করতেছে। ওকে, এখন ঠিক আছে। সো এখন দেখো, এখন ঠিক আছে, মাঝে মাঝে ব্লার হয়ে যায় বাট একটু পরেই ঠিক হয়ে যাচ্ছে, সমস্যা নেই। সো এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে, এটা হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে। তাহলে দেখো আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এক্স প্রাইম সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো দেখো এক্স প্রাইম সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, আমরা পাইলাম এক্স প্রাইম সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো দেখো এটার ভ্যালু হচ্ছে আবার এক্স, তার মানে আমাদের এক্স প্রাইম সমান কত, এক্স। তাহলে দেখো তো টোয়াইস পাই বাই ওমেগা সময় পর আমরা আবার একই ধরনের সরণ পেলাম না। টোয়াইস পাই বাই ওমেগা সময় পর দেখো আমি যখন টি এর ভ্যালুটা টোয়াইস পাই বাই ওমেগা পরিমাণ বাড়ালাম, টোয়াইস পাই বাই ওমেগা সময় পর আমি আবার একই ধরনের সরণ কিন্তু পেলাম। তাহলে আমরা এটা বলতে পারি টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর কিন্তু একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে। সো দেখো অর্থাৎ টোয়াইস পাই বাই ওমেগা সময় পর সরণ আবার আগের মতো। অতএব টোয়াইস পাই বাই ওমেগা সময় পর একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে।
তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর কিন্তু একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে। সো যেই সময় পর পর একই ধরনের গতির পুনরাবৃত্তি হবে সেটাই হচ্ছে কি দোলনকাল বা পর্যায়কাল। তাহলে এখানে আমাদের টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পরই যেহেতু এখানে আমাদের টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পরই কিন্তু একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে, তো আমরা বলতে পারি টোয়াইস পাই বাই ওমেগাটাই হচ্ছে কি দোলনকাল বা পর্যায়কাল। তাহলে লিখো, অর্থাৎ টোয়াইস পাই বাই ওমেগাই হলো আমাদের দোলনকাল বা পর্যায়কাল। তো দেখো অর্থাৎ টোয়াইস পাই বাই ওমেগাই হলো দোলনকাল বা পর্যায়কাল। ওকে, যেহেতু আমাদের টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে, তো আমরা বল সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? প্রচুর ঝামেলা করতেছে আজকে। আজকে একটু ঝামেলা হচ্ছে, আসলে এটার উপর আমার কোনো হাত নাই, সব জায়গায় এই ধরনের প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম। ওকে, এখন আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের দোলনকাল টি সমান হচ্ছে কত? টি সমান হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা। আমাদের দোলনকাল টি সমান হচ্ছে কত? টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, হ্যাঁ ক্লাসটা লম্বা করব না, ছুটি দিয়ে দিব। আমাদের দোলনকাল আমি সরলচলিত স্পন্দনের ক্যারেক্টারিস্টিকগুলো পড়িয়েই মোটামুটি ছুটি দিয়ে দিব। সো একটু সবাই দেখো। সো আমাদের ফাইনালে আসছিল এক্স প্রাইম সমান এস সাইন ওমেগা টি প্লাস ডেল, অর্থাৎ এস সাইন ওমেগা টি প্লাস ডেল সমান হচ্ছে আমাদের এক্স। সো আমরা দেখতে পাচ্ছি টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর কিন্তু আমাদের এক্স প্রাইমের ভ্যালু হইতে কত? এক্স। অর্থাৎ টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর আমাদের একই ধরনের সরণের পুনরাবৃত্তি হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি টোয়াইস পাই বাই ওমেগাটাই হচ্ছে আমাদের টোয়াইস পাই বাই ওমেগা হচ্ছে আমাদের দোলনকাল বা পর্যায়কাল, যেহেতু টোয়াইস পাই বাই ওমেগা সময় পর পর একই ধরনের গতির পুনরাবৃত্তি হচ্ছে। অ্যান্ড যেই সময় পর পর একই ধরনের গতির পুনরাবৃত্তি হয় সেই সময়টাই যেহেতু আমাদের দোলনকাল, তো আমরা বলতেই পারি যে টোয়াইস পাই বাই ওমেগাই হচ্ছে আমাদের দোলনকাল বা পর্যায়কাল। ঠিক আছে, এখন সবাই বুঝতে পারছো? এখন আশা করি সবাই বুঝতে পারছো। সো টি ইকুয়াল হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা, টি ইকুয়াল হচ্ছে টোয়াইস পাই বাই কত? ওমেগা। সো এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আবার আমরা ওমেগার একটা ভ্যালু সবাই জানি, ওমেগা স্কোয়ার ইকুয়াল কে বাই এম। এই জিনিসটা আমরা সবাই জানি, ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে কে বাই এম। সো ওমেগা সমান রুট ওভার কে বাই কত? এম। সো আমরা যদি ওমেগার ভ্যালুটা বসাই রুট ওভার কে বাই কত? এম। সো এখন এই জিনিসটা যদি আমরা একটু সাজাই লিখি, টোয়াইস পাই ইন্টু রুট ওভার এম বাই কে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। ওকে, আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। এটাই হচ্ছে আমাদের সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে দোলনকালের রাশিমালা, যে টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। সবার ক্লিয়ার কিনা জানো? এটাই হচ্ছে আমাদের সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে দোলনকালের রাশিমালা, টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। ঠিক আছে, সো আমাদের এখানে টিটা হচ্ছে দোলনকাল, টোয়াইস পাই তো টোয়াইস পাই, এম হচ্ছে ভর, যে বস্তু কণাটার দোলন হচ্ছে দোলন সরলচলিত স্পন্দন গতিতে দুলতেছে ওই কণাটার ভর, আর কে হচ্ছে বল ধ্রুবক। সবার ক্লিয়ার কিনা একটু জানাও? সবার কি ক্লিয়ার?
ওকে, ওকে, এখন তাহলে আমরা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কম্পাঙ্কের রাশিমালাটা একটু দেখব। এখন আমরা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কম্পাঙ্কের রাশিমালাটা একটু দেখব, ঠিক আছে? তো সবাই লিখো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কম্পাঙ্কের রাশিমালা। সো কম্পাঙ্ক সিম্পল, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, এটা সবাই জানো। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, ঠিক আছে? কম্পাঙ্ক হচ্ছে কি 1 সেকেন্ডে কে পূর্ণ স্পন্দনটা সম্পন্ন করবে? সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা, রাইট? সো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা, সো লিখো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো, মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। এন দ্বারা ডিনোট করা হয়, কম্পাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়। সো এগুলো তোমরা সবাই জানো, যে কম্পাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড অলসো আমরা সবাই একটা জিনিস জানি যে কম্পাঙ্ক সমান 1/, দোলনকাল, যে এন ইকুয়াল হচ্ছে 1/t। সো এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1/t ইকুয়াল হচ্ছে কত? 2π/ω। সো এটার মানে হচ্ছে ওমেগা বাই কত? 2π, রাইট? সো কম্পাঙ্ক সমান হচ্ছে ω/2π। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওমেগা সমান √k/m ডিভাইডেড বাই 2π। সো এখান থেকে দেখা যায় 1/2π √k/m। সো এটা হচ্ছে কম্পাঙ্কের চেইন ফর্মুলা। তুমি যে কোনো ফর্মুলা, যে কোনো তোমাকে যার মধ্যে সম্পর্ক বের করতে দিবে, তুমি তার মধ্যে সম্পর্ক কিন্তু এই চেইন ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারো। সো দেখো n ইকুয়াল হচ্ছে 1/t, আবার t সমান হচ্ছে কত? 2π/ω। সো 1/2π/ω, এন্ড এটাকে উল্টাই দিলে হয় হচ্ছে ω/2π। আবার ওমেগার ভ্যালু হচ্ছে √k/m। সো n ইকুয়াল √k/m ডিভাইডেড বাই 2π। আবার n ইকুয়াল হচ্ছে 1/2π √k/m। আর কম্পাঙ্কের একক হচ্ছে কি? কম্পাঙ্কের একক আমরা সবাই এগুলো আগে থেকে জানি। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, Hz মানে হচ্ছে কি হার্টজ, ঠিক আছে? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ বা s/1 বা সাইকেল পার সেকেন্ড, s/1 বা সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে কয়টা সাইকেল ফিল আপ করতেছে, রাইট? সো এটাই হচ্ছে কম্পাঙ্ক। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। সো সিম্পলি সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে n ইকুয়াল 1/2π √k/m। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কের রাশিমালা হচ্ছে n ইকুয়াল 1/2π √k/m। সবার ক্লিয়ার কিনা জানাও, একটু জানাও, ঠিক আছে?
ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন আমরা দেখব হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। সো কৌণিক কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে, রাইট? সো দেখো কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। সো কৌণিক কম্পাঙ্কের ডেফিনেশনটা লিখে নাও, এগুলো সিম্পল ক্যারেক্টারিস্টিক, এগুলো তোমরা আগে থেকেই জানো। সো লিখো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা প্রতি সেকেন্ডে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে, যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্ক বলে। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা ডিনোট করা হয়, তাকে কৌণিক কম্পাঙ্ক বলে। ঠিক আছে, তো দেখো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা 1 সেকেন্ডে যে কৌণিক দূরত্বটা অতিক্রম করবে, মানে প্রতি সেকেন্ডে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন তোমরা বলো, একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার দোলনকাল যদি টি হয়, তাহলে সেটা ওই টি সেকেন্ডে কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করবে সবাই জানো। একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার, একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার দোলনকাল যদি টি হয়, দোলনকাল যদি টি হয়, তাহলে এই টি সময়ে সে কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করবে সবাই জানো। ওকে, কারেক্ট। সো টয়েস পাই দূরত্ব অতিক্রম, মানে একটা ফুল অসিলেশন ফিল আপ করতে যে দূরত্বটা অতিক্রম করবে কৌণিক দূরত্ব। ধরো এখান থেকে যাত্রা শুরু করছিল, আবার এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা ফুল অসিলেশন দিয়ে আবার কোথায় ব্যাক করছে, আবার কিন্তু এতে ব্যাক করছে। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা ফুল অসিলেশন ফিল আপ করে আবার কিন্তু এ বিন্দুতে ব্যাক করছে, তাহলে তার কৌণিক সরণ কত? দেখো এখান থেকে যাত্রা শুরু করে আবার কোথায়, এখানেই ফিরে আসছে, তার মানে এখানে কৌণিক সরণ হচ্ছে কত? 360 ডিগ্রি বা টয়েস পাই, রাইট? সো আমাদের এই যে এখান থেকে যাত্রা শুরু আবার এখানে ফিরে আসলে যে টাইমটা হয় সেটাকে বলা হয় দোলনকাল। অ্যান্ড এই টি সময়ে সে কিন্তু টয়েস পাই পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখো টি সময়ে অতিক্রম করে সমান টয়েস পাই দূরত্ব। তাহলে আমাদের একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? টয়েস পাই বাই টি দূরত্ব। তাহলে একক সময়ে যে কৌণিক দূরত্ব, টয়েস পাই কৌণিক দূরত্ব লিখে দাও, টি সময়ে অতিক্রম করে টয়েস পাই কৌণিক দূরত্ব, একক সময়ে অতিক্রম করে টয়েস পাই বাই টি পরিমাণ কৌণিক দূরত্ব। আর একক সময়ে যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সো সিম্পলি আমরা লিখতে পারি ওমেগা সমান টয়েস পাই বাই কত? টি। ওকে, সো টয়েস পাই এর ইউনিট হচ্ছে কত? রেডিয়ান, আর টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড। সো কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত রেডিয়ান কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, এটাই হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে ওকে, সবাই আশা করি বুঝতে পারছো।
এরপর হচ্ছে দশা, এরপর হচ্ছে আমাদের দশা। ঠিক আছে, তো দেখো সো দশা জিনিসটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসও বলছিলাম, দশা জিনিসটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসও বলছিলাম। দশা মানে হচ্ছে যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা। দশা মানে হচ্ছে যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা। আর যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা বলতে ওই মুহূর্তে বস্তু কণাটার বেগ কত, সরণ কত, ত্বরণ কত, এই ধরনের কোয়ান্টিটিসগুলোকেই কিন্তু বোঝানো হয়ে থাকে। সো দেখো দশা জিনিসটা কি, সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে দশা বলা হয়। যেমন আমরা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা সবাই জানি এক্স ইকুয়াল হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল, রাইট? আমরা এই ইকুয়েশনটা সবাই জানি যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণের রাশিমালাটা হচ্ছে এক্স ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখানে আমাদের ওমেগা টি প্লাস ডেল এই টার্মটাই হচ্ছে দশা। ওমেগা টি প্লাস ডেল এই টার্মটাই হচ্ছে কি, এই পুরো টার্মটাই হচ্ছে আমাদের দশা। এটা আমাদের ওমেগা হচ্ছে এখানে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে নির্দিষ্ট সময়, আর ডেল হচ্ছে এখানে দশা কোণ। ওকে, ডেল হচ্ছে আমাদের দশা কোণ। সো এই যে এক্স ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে আমাদের ওমেগা টি প্লাস ডেল জিনিসটাই হচ্ছে দশা। সো যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা বলতে কি বোঝায় এই জিনিসটা একটু লিখে নাও। যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা বলতে যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা বলতে ওই মুহূর্তের সরণ, বেগ, ত্বরণ কে বোঝানো হয়। সো যে কোনো মুহূর্তের গতিসম্যক অবস্থা বলতে ওই মুহূর্তে সরণ কত, বেগ কত, ত্বরণ কত, এই জিনিসগুলোকে বোঝানো হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আরেকটা পয়েন্ট একটু লিখে রাখো, আরেকটা পয়েন্ট একটু লিখো। টি ইকুয়াল 0 হইলে, টি ইকুয়াল 0 হলে আদি দশা। টি ইকুয়াল 0 মানে হচ্ছে আদি দশা। দ্যাট মিনস ধরো একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা এখান থেকে যাত্রা শুরু করছে। সো এখানে আমরা সবাই জানি টি এর ভ্যালু হচ্ছে 0। সো এখান থেকে যাত্রা শুরু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সো এই বিন্দুতে দশাটা হচ্ছে আদি দশা। সো টি ইকুয়াল 0 হলে যে দশাটা হয় সেটাকে বলা হয় আদি দশা। অ্যান্ড আদি দশাকে অনেক সময় ইপক বলে। আদি দশার আরেকটা নাম হচ্ছে ইপক। ঠিক আছে, ইপিওসিএইচ, আদি দশার আরেক নাম হচ্ছে ইপক, ইপক বা আদি দশা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। সো এখন দেখো টি ইকুয়াল 0 হইল আদি দশা বা ইপক। ওকে, সো এই হচ্ছে অবস্থা। মানে এখান থেকে যখন যাত্রা শুরু করবে, মানে যখন একদম স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, ওই স্টার্টিং পয়েন্টের দশাটাই হচ্ছে ইপক বা আদি দশা। আশা করি সবাই বুঝতে পারছো। সো এখন দেখো, যদি এখন আমরা দশার ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে দুইটা কেস দেখব। এই জিনিসটার ক্ষেত্রে আমরা দুইটা কেস দেখব। ওকে, সো আমাদের প্রথম কেস হচ্ছে, এক্ষেত্রে আমাদের দুইটা কেস দেখো। কেস 1 দেখো, কেস 1।
কেস 1 হচ্ছে ডেল ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, ডেল ইকুয়াল 0 ডিগ্রি। সো ডেল ইকুয়াল 0 ডিগ্রি কখন? যখন বস্তু কণাটা এই যে এখান থেকে যাত্রা শুরু করবে, রাইট? মানে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করলে দেখো যাত্রা শুরু করতেছে এখান থেকে আর যাবে কোন দিকে? সামনের দিকে। সো এখান থেকে যাত্রা শুরু করলে আমাদের কোণটা খুবই ছোট অ্যান্ড টেন্স টু 0 ডিগ্রির কাছাকাছি। এই কোণটা কিন্তু খুবই ছোট এখান থেকে যাত্রা শুরু করলে। সো এখানে আমাদের ডেল ইকুয়াল হচ্ছে কত? এখানে আমাদের ডেল ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, রাইট? সো ডেল ইকুয়াল 0 ডিগ্রি মানে হলো সেটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করবে। সো কেস 1 দেখো, যদি আমাদের সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে হচ্ছে এক্স ইকুয়াল ডেল ইকুয়াল 0 ডিগ্রি হলে, অর্থাৎ সাম্য অবস্থা হতে যাত্রা শুরু করলে এক্স ইকুয়াল হয় এ সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। ওকে, সো এখান থেকে আমরা পাই হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি। সো এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি মানেই বোঝাচ্ছে কিন্তু বস্তু কণাটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, রাইট? সো এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি মানেই বোঝাই বস্তু কণাটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। ওকে, সো এরপর আমাদের কেস নাম্বার 2 হচ্ছে, দেখো কেস নাম্বার 2, কেস 2, রাইট? সো কেস 2 দেখো, কেস 2 হচ্ছে ডেল ইকুয়াল 90 ডিগ্রি। সো ডেল ইকুয়াল 90 ডিগ্রি কখন হবে বলো? ডেল ইকুয়াল 90 ডিগ্রি হবে যখন আমাদের বস্তু কণাটা সর্বোচ্চ অবস্থান হতে, মানে এই যে ম্যাক্সিমাম কন্ডিশন হতে যাত্রা শুরু করবে। ডেল ইকুয়াল 90 ডিগ্রি তখন হবে ডেল ইকুয়াল 90 ডিগ্রি বা π/2। ডেল ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি বা π/2 হলে কখন হবে? যখন বস্তু কণাটা সর্বোচ্চ অবস্থা থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করলে। সো দেখো, সর্বোচ্চ অবস্থান হতে যদি যাত্রা শুরু করে, অর্থাৎ বস্তু কণাটা যদি এই পজিশন থেকে ধরো এটা এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমাম পজিশন। সো এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে সে যাত্রা শুরু করলে এখান থেকে, বাট অগ্রসর হচ্ছে কিন্তু সামনের দিকে, তাহলে সে অগ্রসর হচ্ছে কিন্তু সামনের দিকে আর যাত্রা শুরু করছে এখান থেকে। সো মধ্যবর্তী কোণ কত? π/2। সো ডেল ইকুয়াল হচ্ছে π/2 বা 90 ডিগ্রি মানে হলো সে যাত্রা শুরু করলো সর্বোচ্চ অবস্থান থেকে, বাট অগ্রসর হচ্ছে কিন্তু সামনের দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে অগ্রসর, সর্বোচ্চ অবস্থান, যাত্রা শুরু করতেছে সামনের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল হবে এ সাইন ওমেগা টি প্লাস π/2। তো সিম্পলি এখান থেকে আমরা লিখতে পারি এ সাইন π/2 প্লাস ওমেগা টি। তো এখন সবাই আমাকে বলো এ সাইন π/2 প্লাস ওমেগা টি সমান কত হয়? সবাই আমাকে বলো এক্স ইকুয়াল এ সাইন π/2 প্লাস ওমেগা টি, এটা সমান কত হয়? সবাই আমাকে বলো এটা সমান কত হয়, সবাই আমাকে বলো, ঠিক আছে? জিরো ডিগ্রি এটা কার কার মাঝে কোন? 0 ডিগ্রি হচ্ছে দেখো যে স্টার্টিং থেকে যাত্রা শুরু করছে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না? স্টার্টিং থেকে যাত্রা শুরু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো ওই মুহূর্তে তুমি দেখো এটা এখানে পয়েন্টটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করলো আর সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এখানে তো আমাদের অ্যাঙ্গেলটা 0, অ্যাঙ্গেলটা 9, রাইট? বাট সর্বোচ্চ অবস্থানে গেলে এটা হচ্ছে তার স্টার্টিং পজিশন, বাট যাচ্ছে কোন দিকে? সামনের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90। দ্যাটস ইট। ওকে, ওকে, অনেকে কারেক্ট আনসার দিছো। এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে যারা যারা এসাইন ওমেগা টি বলছো তাদেরটা রং। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এ কস ওমেগা টি। সো যখন বস্তু কণাটা, সো দেখো আমাদের স্মরণ কিন্তু দুই ধরনের হতে পারে।
সব সময় এমন না যে আমি তোমাদেরকে সরণ, বেগ, ত্বরণের 3 ধরনের রাশিমালা দেখাইছি। এটা অ্যাকচুয়ালি সরণের উপর ডিপেন্ড করে কিন্তু রাশিমালাগুলো চেঞ্জ হয়েছিল। বাট দেখো সরণটা সবসময় যে sin ওমেগা টি হবে এমনটা না, সরণটা আমাদের a cos ওমেগা টিও হতে পারে। সো যখন বস্তু কণাটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করবে তখন আমাদের সরণের সমীকরণ হচ্ছে x = sin ওমেগা টি। আর যখন বস্তু কণাটা সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করবে তখন আমাদের সরণের ইকুয়েশন হচ্ছে x = a cos ওমেগা টি। এখন এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু বেগের রাশিমালাটাও চেঞ্জ হবে অ্যান্ড অলসো ত্বরণের রাশিমালাটাও কিন্তু চেঞ্জ হবে। সো সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা জানাও। না, মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা জানাও, ওকে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস দেখো, পর্যায়কাল আর বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে এটা খুবই সোজা। তো আমরা সবাই জানি t = 2 পাই √m/k। সো এখান থেকে আমরা চাইলে সম্পর্কটা বের করে ফেলতে পারি। সো দেখো এখানে দেখা যাচ্ছে আমাদের 2 পাইটা হচ্ছে কনস্ট্যান্ট আর কে হচ্ছে বল ধ্রুবক। ওকে, m হচ্ছে ভর, ভরটা এমনিতেও কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি t is proportional to 1/√k। সো পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমাদের বল ধ্রুবকের ভ্যালু যত বাড়তে থাকবে t এর ভ্যালুটা তত কমতে থাকবে। সো লিখে রাখো, পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সবার ক্লিয়ার কিনা জানাও, পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? সো আজকে মোটামুটি আমরা সরলছন্দিত স্পন্দনটা শেষ করে ফেলবো। এখন আমরা দেখব হচ্ছে সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। অ্যান্ড নেক্সট ক্লাস আমরা সরলছন্দিত স্পন্দন রিলেটেড অনেক টাইপের ম্যাথ করব, ঠিক আছে? তো সবাই লিখো সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে? তো এখন সবাই লিখো সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এখন যে প্রমাণটা শিখাবো এই প্রমাণটা খুব ভালো করে শিখে রাখবা, এটা প্রমাণ সহ ইম্পর্টেন্ট, ওকে? এখন যে প্রমাণটা শিখাবো এটা প্রমাণ সহ শিখে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। প্রমাণটাও পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে অনুধাবনমূলকে দিয়ে দেয়, সো এটা শিখে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো লিখো সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে? সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে? অথবা ডিফারেনশিয়াল
ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আমরা সরলছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন আলোচনা করব। সো দেখো, আমরা সবাই জানি ভি ইকুয়াল হচ্ছে কত? ভি ইকুয়াল হচ্ছে ডিএক্স বাই ডিটি। এই জিনিসটা আমরা সবাই জানি। ভি ইকুয়াল হচ্ছে কত? ভি ইকুয়াল হচ্ছে ডিএক্স বাই ডিটি, রাইট? আমরা জানি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনটাই হচ্ছে কি? বেগ। সো বেগ সমান ডিএক্স বাই ডিটি। আবার সো লিখে রাখো, আমরা জানি আবার ত্বরণ এ সমান কত? এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি, রাইট? ত্বরণ এ সমান হচ্ছে কত? ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনটাই হচ্ছে কি? ত্বরণ। তাহলে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিডিটি অফ ভি ইকুয়াল কত? ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি। এখন এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে দেয়ারফর আমাদের ত্বরণ কত? ডি স্কোয়ার এক্স বাই কত? ডিটি স্কোয়ার। আমাদের ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। সো এটা আমরা রেখে দিলাম, এতটুকু পর্যন্ত রেখে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো এখন সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা কি জানি বলো? সরলছন্দিত স্পন্দনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। ওই স্পেশাল ক্যারেক্টারিস্টিকটা তোমরা দ্রুত বলে ফেলো। সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। একটা মোশন সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমি বেশ কিছু ক্যারেক্টারিস্টিক দেখাই দিয়েছিলাম। তার মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক দিয়ে তুমি বলে দিতে পারবা এটা হচ্ছে সরলছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। সো এই সিম্পল ক্যারেক্টারিস্টিকটার নাম তোমরা বলো, ঠিক আছে? কে বলতে পারবা ওই সিম্পল ক্যারেক্টারিস্টিকটা কি? কাউকে দেখতেছি না এখনো। হুকস ল নিয়ে আসতো। হুকস ল করতে আসলো এখানে। পীড়ন বিকৃতি সমানুপাতিক, হুকের ল এখানে আসবে না। আলটিমেটলি হুক ল থেকে রিলেট করা যায়। ওকে, সায়েদ লাবিব কারেক্ট আনসার দিছো। বাকিরা মোটামুটি যেগুলো দিছো ইরিভ্যালেন্ট। ইয়েস, প্রত্যয় নিবল। সো দেখো, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা জানি প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, রাইট? তো সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা সবাই জানি প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এন্ড এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল মাইনাস কে এক্স, যেখানে কে হচ্ছে আমাদের বল ধ্রুবক। সো দেখো, এফ ইকুয়াল আমরা সবাই জানি নিউটনের সেকেন্ড ল বলে, যেখানে বল আছে ওখানে ত্বরণ থাকবে। সো এফ ইকুয়াল হচ্ছে এম এ সমান মাইনাস কে এক্স, রাইট? সো এখন দেখো এম ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই কত? ডিটি স্কোয়ার। সো এ ইকুয়াল হচ্ছে কত? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস কে এক্স, রাইট? সো এখন দেখো, এখন আমরা এখান থেকে কি দেখতে পাই? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস কে বাই এম ইন্টু কত? এক্স। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস, আচ্ছা, কে বাই এম সমান কত? সবাই বলো, কে বাই এম সমান কত? সবাই বলো, কে বাই এম সমান কত? কে বাই এম সমান কত? সবাই বলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে বাই এম? সবাইকে বলতে হবে কে বাই এম সমান কত।
সবাই বলো কে বাই এম সমান কত? কে বাই এম সমান ওমেগা না, ওমেগা স্কোয়ার। ওকে, সো কে বাই এম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, সো কে বাই এম সমান হচ্ছে কত? ওমেগা স্কোয়ার ইন্টু এখানে কত? এক্স, রাইট? সো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। সো এটাই হচ্ছে সরলচ্ছরিত স্পন্দনের ক্ষেত্রে সরলচ্ছরিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ simple harmonic motion. ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। This is the differential equation of simple harmonic motion. ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা যদি সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, ভালো করে একটা জিনিস বুঝো, এই জিনিসটা যদি সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা মাস্ট কি করতে পারি? এই ইকুয়েশনটা থেকে আমরা অবশ্যই এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল প্রুফ করতে পারি। ওকে, সো একটু মাথায় রাখবা, এই জিনিসটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন হয়, তাহলে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল এই জিনিসটা কিন্তু আমরা প্রুফ করতে পারি, রাইট? সো এখন আমরা এখান থেকে এই জিনিসটা সমাধান করে দেখাবো। সো সবার আশা করি লেখা শেষ। ওকে, নেট আশা করি আর প্রবলেম দিচ্ছে না, নেট এখন স্টেবল হয়ে চলতেছে। সো কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি সবাই বুঝতে পারছো। সো এখন আমরা দেখব ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কিভাবে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল প্রুফ করা যায়। ঠিক আছে, সো দেখো, সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এটা যে সরল ছন্দিত স্পন্দনের ওই ব্যবকলনীয় সমীকরণ, সেটার জন্য আমাদেরকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0 থেকে এক্স ইকুয়াল এস এন ওমেগা টি প্লাস ডেল এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো, সো লিখো ব্যবকলনীয় সমীকরণের সমাধান। সো আমরা এখন ব্যবকলনীয় সমীকরণের সমাধান করব। সো আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। সো এখন আমরা এই ইকুয়েশনটার উভয় পাশে যদি 2x dx dt দিয়ে গুণ করে দেই, 2 ইন্টু dx বাই dt দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে দেখো এখানে কি থাকবে? 2
dx বাই dt ইন্টু ওমেগা স্কোয়ার এক্স সমান 0। কী করলাম আমরা 2 dx dt দিয়ে উভয় পাশে কী করে দিলাম 2 dx dt দিয়ে আমরা উভয় পাশে মাল্টিপ্লাই করে দিলাম। সো আমাদের ব্যবকলনীয় সমীকরণটা ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। আর এই সমীকরণে আমরা কি করলাম 2 ইন্টু ডিএক্স ডিটি দিয়ে পুরো সমীকরণটাকে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা এই লাইন থেকে এমন একটা লাইন লিখব, ভালো করে বুঝো, এই লাইন থেকে আমরা এমন একটা লাইন লিখব যে লাইনকে ডিফারেন্সিয়েট করলে আবার এই লাইনটা পাওয়া যাবে। আবার বলতেছি, এই লাইনটা থেকে এমন একটা লাইন লিখো যে লাইনকে ডিফারেন্সিয়েট করলে আবার এটাই পাওয়া যাবে। সো চলো লেখা যাক। তো চলো আমরা দেখি লাইনটা কি হতে পারে। তো দেখো ddt অফ dx বাই ডিটি হোল স্কোয়ার। ওকে, সো এই জিনিসটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করে দেখো, এই জিনিসটাকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কিন্তু এই জিনিসটাই পাবা, রাইট? তুমি এই জিনিসটা, আচ্ছা এখানে কিন্তু আমি একটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার, এই জিনিসটা দেওয়া হয় নাই। সো এখন দেখো, তুমি এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কিন্তু এই জিনিসটাই পাবা, এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা পাবা। তাহলে এই লাইন থেকে আমাদের এমন একটা জিনিস লিখতে হবে যে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে আবার এই জিনিসটাই পাওয়া যায়। সো ওই জিনিসটা কি হবে বলো? ওই জিনিসটাই কি হবে? ওই জিনিসটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার ডিডিটি অফ এক্স স্কোয়ার, রাইট? ওমেগা স্কোয়ার ডিডিটি অফ এক্স স্কোয়ার। এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা জানো? এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা? যদি না বুঝো তাহলে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা একটু জানো? এই দুইটা লাইন সবার ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো, সো আমরা প্রথমে আমাদের ব্যবকলনীয় সমীকরণটা লিখেছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। অ্যান্ড আমরা সেকেন্ড লাইনে যেটা করলাম সেটা হচ্ছে উভয় পাশে 2 ইন্টু ডিএক্স বাই ডিটি দিয়ে কি করে দিছি মাল্টিপ্লাই বা গুণ করে দিছি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2 ডিএক্স বাই ডিটি। এখন দেখো আমরা এই জিনিসটা থেকে আমরা এই লাইনটা লিখলাম। সো সিম্পলি তুমি এই লাইনটাকে একবার ডিফারেন্সিয়েট করো, এই লাইনটাকে একবার ডিফারেন্সিয়েট করো, তুমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে এটাই পাবা। অ্যান্ড এই লাইনটাকে একবার তুমি ডিফারেন্সিয়েট করে দেখো এই লাইনটা পাও কিনা, পাবা। ঠিক আছে, অর্থাৎ আমরা সিম্পলি লিখি কি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান কত 2x না, আমরা লিখি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান কত 2x। অথবা সিম্পলি তুমি চিন্তা করো ডিডিএক্স অফ আমরা ওয়াই স্কোয়ার সমান লিখলাম, তাহলে কত 2y ডিওয়াই বাই কত ডিএক্স। সো আমরা এখানে এভাবে লিখলাম 2y ডিওয়াই বাই ডিএক্সকে এখানে লিখলাম হচ্ছে ডিডিএক্স অফ কত ওয়াই স্কোয়ার। এইভাবে দেখালাম, সিম্পলি উল্টা লাইনটা দেখালাম। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, একটু আটকাই গেছিল, একটু ব্লাড দেখাচ্ছে। একটু ওয়েট করো 1 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। 1 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। One minute, wait 1 minute, then it will be okay.
1 মিনিট ওয়েট করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি একটু দেখি, একটা মিনিট ওয়েট করে দেখি, যদি ঠিক না হয় আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব, অ্যান্ড নেক্সট ক্লাস আমি এই প্রমাণটা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? ওকে, যেহেতু আজকে ব্লাড দেখাচ্ছে, সো আজকের ক্লাসটা দীর্ঘায়িত না করি, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা বিস্তারিত করবো। ওকে, সো শেষ করে দিব নাকি প্রমাণটা করাই দিব? বলো, প্রমাণটা একটু লেন্দি আছে, তো তোমরাই বলো যে এই প্রমাণটাকে করাবো নাকি আজকে শেষ করব, এই জিনিসটা একটু জানাও আমাকে। করাই দিব নাকি শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, এটা তাইলে শেষ করে দিই। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, এই লাইনগুলো ডিফারেন্সিয়েট করলে তুমি কিন্তু আবার এটা পাবা। সো আমরা এতটুকু পর্যন্ত আসলাম, ঠিক আছে? তো এখন দেখো, এবার আমাদের উভয় পাশে কিন্তু ইন্টিগ্রেট করে দিতে হবে। সো ইন্টিগ্রেট করি। ওমেগা স্কোয়ার বাইরে চলে আসবে, ডিডিটি অফ এক্স স্কোয়ার। সো জিরোকে ইন্টিগ্রেট করলে কত হয় বলো? জিরোকে ইন্টিগ্রেট করলে কত হয়? সো আমরা সবাই জানি জিরোকে ইন্টিগ্রেট করলে হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো ইন্টিগ্রেট করলে আমাদের এই যে ইন্টিগ্রেশন আর ডিডিটি অপারেটরটা চলে যায়, বিকজ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুইটা কিন্তু আলাদা জিনিস, রাইট? দেখো, আমাদের এটা কিন্তু ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, রাইট? ডিডিটি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর আর এটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। তাহলে ইন্টিগ্রাল অপারেটর আর ডিফারেন্সিয়াল অপারেটর অপোজিট, দুইটাই হচ্ছে অপোজিট প্রসেস। তো এই দুইটা কিন্তু চলে যাবে। তাহলে আর এখানে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এই যে ইন্টিগ্রেশন ডিডিটি, এই দুইটা জিনিস কিন্তু একটা আরেকটাকে কি করে দিবে? কেটে দিবে। সো আর অবশিষ্ট থাকবে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান কত? সি। ঠিক আছে, এই লাইনে আমরা কি করছিলাম? ইন্টিগ্রেট করলাম। আমাদের এই সমীকরণটা সমাধান করে এক্স ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল আনতে হবে। সো আমাদের এই সমীকরণটা সমাধান করার জন্য যা যা করণীয় তাই করতেছি। সো এখানে ইন্টিগ্রেশন আর ডিডিটি চলে যায়। কেন চলে যায়? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে অপোজিট প্রসেস। তুমি সিম্পলি চিন্তা করে দেখো, এ ইন্টু 1/a, ডিফারেন্সিয়েশন যদি এ হয় ইন্টিগ্রেশন হবে 1/a, অথবা ইন্টিগ্রেশন যদি এ হয় ডিফারেন্সিয়েশন হবে 1/a। তাহলে এ আর 1/a যদি গুণ আকারে থাকে, এ চলে যায়, আলটিমেটলি 1 থাকে, আলটিমেটলি 1 মানে কিছুই থাকে না। তো সিম্পল, এটা ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন। সো দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রসেস, কাটাকাটি যায়, মাল্টিপ্লাই আকারে থাকলে আলটিমেটলি 1 থাকে। সো ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। আচ্ছা, এবার আমাকে একটু বলো, সর্বোচ্চ অবস্থানে এক্স ইকুয়াল কত? সর্বোচ্চ অবস্থানে আমরা সবাই জানি একটা সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ অবস্থানে কত? সর্বোচ্চ অবস্থান কত? সর্বোচ্চ অবস্থানে এক্স ইকুয়াল কত বলো তো? এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এ, রাইট? সর্বোচ্চ অবস্থান আমাদের এক্স ইকুয়াল হচ্ছে কত? প্লাস মাইনাস এ, তাই না? সবাই একটু জানাও, সর্বোচ্চ অবস্থান আমাদের এক্স ইকুয়াল হচ্ছে কত? প্লাস মাইনাস এ, রাইট? অর্থাৎ আমাদের এই যে এই জিনিসটা সিম্পলি তুমি দেখো, এটা হচ্ছে সাম্যাবস্থা। এদিকে যদি সর্বোচ্চ অবস্থাটা এদিকে প্লাস এ হয় আর এইদিকে আমাদের সর্বোচ্চ অবস্থাটা হচ্ছে মাইনাস এ, রাইট? সো
সো একটা হচ্ছে প্লাস এ, এটা একটা হচ্ছে মাইনাস এ, দুইটাই কিন্তু আমাদের সর্বোচ্চ অবস্থা। সো সর্বোচ্চ অবস্থান x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এ। তাহলে আমরা সুতরাং dx বাই ডিটি সমান ddt অফ এ অথবা ddt অফ প্লাস মাইনাস এ। এখন দেখো আমাদের x এর জায়গায় যখন আমরা ddt অফ প্লাস মাইনাস এ বসালাম, ভালো করে দেখো, আমরা যখন x এর জায়গায় যখন প্লাস মাইনাস এ বসালাম, এখন দেখো ddt অফ প্লাস মাইনাস এ সমান কত? 0, কারণ প্লাস মাইনাস এটা কিন্তু কনস্ট্যান্ট, বিস্তার কিন্তু সবসময় কনস্ট্যান্ট, ওই টাইমের সাথে বিস্তারের কোনো সম্পর্ক নাই। সো বিস্তার কিন্তু টাইমের সাপেক্ষে কি থাকবে? ধ্রুব থাকবে। সো আমাদের বিস্তার কিন্তু সবসময় কনস্ট্যান্ট। সো dx বাই dt সমান কত? 0। সো dx বাই dt এর ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে কি হবে? dx বাই dt যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে কি হবে দেখো। সো একটু দেখো, dx বাই dt এর ভ্যালুটা আমরা যদি 1 নাম্বার সমীকরণে বসাই, সো দেখো dx বাই dt এর ভ্যালু 1 নং এ বসিয়ে পাই, dx বাই dt এর ভ্যালু 1 নং এ বসিয়ে পাই, কত পাবো তাহলে? dx বাই dt এর ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই, এই যে এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, তাহলে আমরা কত পাবো দেখো। dx বাই dt হচ্ছে কত? 0 প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান কত? আচ্ছা, এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এ, সো ওমেগা স্কয়ার ইন্টু প্লাস মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল কত? সি। সো দেয়ারফর এখানে আমরা পাচ্ছি সি ইকুয়াল হচ্ছে ওমেগা স্কয়ার এ স্কয়ার, রাইট? সো dx বাই dt এর ভ্যালুটা কত? 0। এই dx বাই dt এর ভ্যালুটা আমরা এখানে বসালাম 0, এন্ড x এর ভ্যালু কত ছিল? প্লাস মাইনাস এ। সো x এর ভ্যালুটা আমরা বসালাম প্লাস মাইনাস এ হোল স্কয়ার। সো সি ইকুয়াল কত পাইলাম? সি ইকুয়াল হচ্ছে ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন আমরা সি এর ভ্যালুটা আবার কোথায় বসাবো? সি এর ভ্যালুটা আবার আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। সো দেখো, আচ্ছা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবাই বুঝছে কিনা জানো? এতটুকু সবাই বুঝছে কিনা? এতটুকু সবাই বুঝছে কিনা জানো? এতটুকু সবাই বুঝতে পারছো? ওকে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস, এটা না বোঝার কিছু নাই। আমি একটু আগে দেখালাম যে একটা পেন্ডুলাম, এটা সর্বোচ্চ ডান দিকে গেলে প্লাসে বিস্তার, বাম দিকে গেলে সর্বোচ্চ মাইনাসে, দুইটা কিন্তু বিস্তার ম্যাক্সিমাম পজিশন। এক্স অক্ষের পজিটিভ দিকে গেলে প্লাসে, নেগেটিভ দিকে গেলে মাইনাসে, দ্যাটস ইট। সো এখন আমরা সি এর ভ্যালুটা 1 নাম্বার সমীকরণে বসাবো। সো দেখো সি এর মান 1 নং এ বসিয়ে পাই, সি এর মান 1 নং এ বসাই। সো সি এর ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে দেখো dx বাই dt হোল স্কয়ার, ওকে? সো dx বাই dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান, আমরা জাস্ট এখানে 1 নাম্বারে সি এর ভ্যালুটা বসাবো। সি এর ভ্যালু আসছে কত? ওমেগা স্কয়ার এ স্কয়ার। সো সি এর ভ্যালুটা আমরা এখানে বসাবো ওমেগা স্কয়ার এ স্কয়ার, ওকে? আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। সো এখন দেখো dx বাই dt হোল স্কয়ার সমান ওমেগা স্কয়ার কমন নাও, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে dx বাই dt সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো এই জিনিসটা আমরা লিখলাম, ওকে? এই জিনিসটা আমরা লিখলাম। এখন দেখো, এখন আমরা dx বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান ওমেগা ডিটি, আমরা সিম্পলি এতটুকু পর্যন্ত আসলাম। dx বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান ওমেগা ডিটি, রাইট? এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। সো আমি একটু এখানে যাচ্ছি, একটু এই লাইনগুলো মুছে দেই, এই লাইনগুলো একটু মুছে দিচ্ছি আমি। সো দেখো এখন আমরা এখানে এই লাইনটাকে আবার কি করব? আবার ইন্টিগ্রেট করব। সো এই লাইনটাকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান
ইন্টিগ্রেশন ওমেগা ডিটি। সো এখন সবাই আমাকে একটু বলো এই জিনিসটার ভ্যালু কত? তোমরা সবাই ইন্টিগ্রেশন করেছো, তো সবাই এই জিনিসটার ভ্যালু এতদিনে জেনে গেছো। তো বলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কত? সবাই জানো, কুইক জানো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কত জানো? গুড, সায়েদ লাবিব কারেক্ট আনসার দিছে যে সাইন পাওয়ার 1 এক্স বাই এ। ওকে, সো এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি সাইন পাওয়ার 1 এক্স বাই এ। সো এখানে ওমেগা যদি সামনে চলে আসে ইন্টিগ্রেশন ডিটি, সো ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, সো ওমেগা টি প্লাস ডেল। এই ডেলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, রাইট? এই ডেলটা হচ্ছে একটা ধ্রুবক। সো লিখো এখানে ডেল হলো ধ্রুবক। আমরা নর্মালি ইন্টিগ্রেট করে যে সিটা বসাতাম এখানে সেটা হচ্ছে ডেল। সো এখন দেখো সাইন পাওয়ার 1 এক্স বাই এ সমান হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। সো এখান থেকে দেখো এখানে এক্স বাই এ সমান হচ্ছে সাইন পাওয়ার 1 এই পাশে চলে আসলে সাইন হিসেবে আসবে ওমেগা টি প্লাস ডেল। সো এখান থেকে আমরা পেয়ে যাই এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যেটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ, রাইট? সো এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ। সরল ছন্দিত স্পন্দন। তাহলে আমরা যখন দেখো এখানে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণটা সমাধান করলাম তখন আমাদের সরল ছন্দিত স্পন্দনের যেটা মেইন ইকুয়েশন ওটাই চলে আসলো। সো আমাদের ব্যবকলনীয় সমীকরণটা শুদ্ধ কিনা ওটার জন্য আমরা এই প্রমাণটা করে দেখলাম যে ওই ইকুয়েশনটা সলভ করে অ্যাকচুয়ালি আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা আসে। সো দিস ইজ দ্য কারেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, যেটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। অ্যান্ড ওই ইকুয়েশনটা সলভ করে কিন্তু আমাদের চলে আসলো এক্স ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সো আমাদের সিম্পল হারমোনিক মোশনের যত ধরনের কেসেস ছিল সবগুলা দেখানো শেষ। আমরা নেক্সট ক্লাসে অনেকগুলো ম্যাথ করব। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।